এগিয়ে আসছে এদিকেই। সবার মুখাবয়বে ভয়ঙ্কর উল্কার চিহ্ন যেন জ্বলজ্বল করছে। এতক্ষণ অবধি তাও ঠিক ছিল, কিন্তু একটু দূরে দৃষ্টি পড়তেই অন্তরাত্মা গা ছাড়া হয়ে গেল যেন জাগ্রতর। একজন অর্ধবয়স্ক লোক হাতে কুড়াল নিয়ে এগিয়ে আসছে এদিকেই। চোখে মুখে রমরমা অগ্নিশিখা, পরনের কালো নীল রঙের চেক লুঙ্গির ভাঁজে আবারও ছোটখাটো একখানা ছুরিও গোজা আছে। হাসি করে তোর মেয়ারে দরজায় ছিকল খুইলে বাইরে আন, ওই লস্কর যাচ্ছে নিয়ায় আখিরে, ওর সামনে আইস কোবামু, বাইর কর রে। সুভাষচন্দ্রের হুমকি সংশ্লিষ্ট ক্ষুব্ধ গলার জোরালো চিৎকারে কেঁপে উঠল বাড়ির উঠোনে দাঁড়ানো প্রতিটি মানুষ। হাসি তার মুখে কাপড় চেপে ফুপিয়ে কেঁদে দিলেন নিজের স্বামীর এহেন রূপ দেখে। এর মধ্যে সুভাষচন্দ্রের দুই ভাই লস্করচন্দ্র আর উত্তমচন্দ্র দুহাতে জাপটে ধরে আটকে ফেলেছেন সুভাষচন্দ্রকে। এক প্রকার ধস্তাধস্তি জবরদস্তির ওপর আটকে রাখার চেষ্টা করছে দুই ভাই। আকস্মাৎ ঘটনায় এতক্ষণ যাবৎ সব নির্লিপ্ত ভঙ্গিতে দেখছিল জাগ্রত। প্রথম দফায় ভয় খানিক পেয়েছিল বৈকি, জব্বর খিস দিয়েছিল কুড়াল হাতে কাউকে তার চোখে দৃষ্টি বজায় রেখে এগিয়ে আসতে দেখে। তবে সবার কথোপকথন শুনে সবার এমন মারকাটারি হাবভাব প্রদর্শনের হেতু বুঝতে সক্ষম হয়েছে জাগ্রত। সবাই অন্য কারোর সঙ্গে যে তাকে গুলিয়ে ফেলছে তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই এবার মুখ খুলল জাগ্রত, ঠান্ডা হয়ে সবার উদ্দেশ্যে বলল, একজন আমায় অভিশাপ দিয়েছিল, বলেছিল ধুকে ধুকে আমার আত্মা গা ছাড়া হবে, বহুত কষ্ট পাবো জীবনে। তার অভিশাপ কিন্তু আমার গায়ে লোমে লোমে লেগে আছে। বহুত কষ্ট পেয়েছি এই পর্যন্ত, এখন বাকি আছে শুধু ধুকে ধুকে আত্মা গা ছাড়া করে মরে যাওয়া। তাই আপনার ওই কুড়ালের দুই একটা কোপে আমার কিছুই হবে না, আর না ওই ল্যাললেরে ছুরি দিয়ে কিছু হবে। এত সহজে আমি মরবো না, তাই ওসব রাখুন। আমাকে না জিজ্ঞেস করেই 1 সেকেন্ডের মধ্যে আমায় কারো ভেগে গিয়ে বিয়ে করা জামাই বানিয়ে দিলেন। একবার নিজেদের মেয়েকে আনিয়ে নিশ্চিত করে নিবেন আমি সেই অধম কিনা। এবার দয়া করে হাঙ্গামা বাদ দিয়ে আমাকে কেউ একজন জিজ্ঞাসা করুন আমি কে আর কেন এসেছি। আমি একটু সুযোগ পাই কিছু বলার, প্লিজ। এতক্ষণে রমরমা অগ্নিসংযোগে জল ঢেলে দিল জাগ্রত। পরিবেশটা হঠাৎ করেই শান্ত হয়ে গেল। কম বেশি সবার মুখাবয়বে বিরাজ করছে সন্দিগ্ধতা আর লজ্জাবোধ। এর মধ্যে আগমন হলো নতুন এক মুখের। কেউ একজন টেনে নিয়ে এলো একটি মেয়েকে। মেয়েটি যেন প্রাণহীন কোনো শুকনো লতা, মেয়েটির দৃষ্টিও মৃত নদীর মতো খড়খড়ে। সুভাষচন্দ্র আখি বলে ডেকে উঠল মেয়েটিকে। মেয়েটি চোখ তুলে তাকালো না, ঠায় দাঁড়িয়ে রইল। একজন মহিলা কানে কানে কিছু বলল মেয়েটিকে, তাতেও তাকালো না। কিছুক্ষণ ধ্যান ধরে দাঁড়িয়ে থেকে হঠাৎ বলে উঠল, সে আসেনি কাকি, সে এলে এতক্ষণে তোমরা কুড়াল ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারতে না, হাত জোর করে দাঁড়িয়ে থাকতে। আখির রুদ্ধ কণ্ঠের কথা শেষ হতে না হতেই বাড়িতে পুলিশের আগমন হলো। সাথে উপস্থিত হলো নতুন এক জোড়া পা, আর সে পাজোড়ার মালিক হলো নিশান, আখির একমাত্র অপেক্ষার সুমিষ্ট ফল। পুলিশ দেখার সাথে সাথে ছুরি আর কুড়াল আড়াল করে নিল সুভাষচন্দ্র। সাবধানে হাসির হাতে চালান করে দিল দুটোই। হাসির জিনিস দুটি হাতে নিয়ে স্বামীর পেছনে দাঁড়িয়ে রইল স্তম্ভের ন্যায়। পুলিশের ভয়ে এগুলো সরিয়ে ফেলার জন্য তাড়াহুড়ো করে সরে গেল না ওখান থেকে। বাড়ির বাকি সদস্যরাও ভীতিগ্রস্ত। আখির ঠাকুমা গোলাপী রানীর তো হাড়ে মাংসে কাঁপন ধরে গেছে, যেন পুলিশ এসেছে শুধুমাত্র তার জন্যই, আর দড়ি শুধু তার কোমরেই উঠবে। পুলিশের সাথে আসা ছেলের মুখাবয়ব দেখে অত্যন্ত অবাক হলো জাগ্রত। মনে পড়লো এটা তো সেই বাছের ছেলেটা যে ফাল্গুনির সাথে বসে কথা বলছিল শেষ মুহূর্তে। অজুহাত খোঁজের গল্প শুনিয়েছিল ছেলেটি। এ ছেলে এখানে কেন, আর পুলিশ সাথে নিয়ে কি বা করছে ভেবেই চেয়ে রইল নিশানের দিকে। নিশানের নজর এখনো জাগ্রতর ওপর পড়েনি। আসতেই তার নজর স্থির হয়ে গেছে আখির ওপর। যেন বহুকালে তৃষ্ণা অনুর্বরতায় এক ফোঁটা বৃষ্টির আগমনী হলো। আখি আর নিশান হলো এক তৃষ্ণাদগ্ধ প্রাণ। তাই সে চেয়ে আছে তৃষ্ণার্ত চোখে তার অনন্তকালের তৃষ্ণা জুড়াতে। কিন্তু আখি মোটেও তাকাচ্ছে না। তার দৃষ্টি সে যে মাটি ছুঁয়েছে তারপর আর ওঠেনি সেই দৃষ্টি। তবে এক পলকের জন্য চোখ পড়েছিল ওই কালো রঙের কাদা মাখানো জুতো জোড়া। পুলিশের উপস্থিতি আর চিরচেনা এক জোড়া পা দেখে নিজের অপেক্ষার অবসানকাল বুঝে নিয়েছে আখি। এর মধ্যে একজন পুলিশ এগিয়ে এসে বাড়ির সবাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, এখানে সুভাষচন্দ্র আর গোলাপী রানীকে? পুলিশের গম্ভীর কণ্ঠের প্রশ্নের উত্তর বাড়ির কেউ দিল না। সবার জবাবহীন ভয়ালো নজরে পুলিশ বিরক্ত হলো। ধমকে আবারও জিজ্ঞাসা করলো একই কথা। এবার উত্তর এলো, তবে উত্তর এসেছে একটু পেছন দিক থেকে। এই হচ্ছে আপনাদের কাঙ্ক্ষণীয় মানুষ দুইজন, উনি সুভাষচন্দ্র আর ইনি গোলাপী রানী। পুলিশের প্রশ্নের জবাব দিয়ে সবার ভিড় গলিয়ে এগিয়ে আসলো ফাল্গুনি। আস্তে আস্তে হাতের ইশারায় নিশ্চিত করলো দুজনের পরিচয়। ফাল্গুনির হঠাৎ সামনে আসায় আশ্চর্য হলো দুজন ব্যক্তি। সেই দুজন হলো নিশান আর জাগ্রত। দুজন মিলে নিজের সামনে ফাল্গুনিকে নয়,
পৃথিবীর অষ্টম আশ্চর্যকে দেখছে। তাদের দৃষ্টিতে এমনটাই মনে হলো ফাল্গুনীর। অবশ্য আড়াল থেকে পুলিশের সাথে আসা নিশানের মুখাবয়ব দেখে ফাল্গুনী নিজেও আশ্চর্য হয়েছিল কয়েক মুহূর্ত আগে। বাসের সেই ছেলেটা আর ফোনে কথা বলা নিশান নামের ছেলেটা যে একজন ব্যক্তি তা বুঝতে পেরে অবাক খুশি দুটোই হয়েছে। আর জাগ্রতকে তো সে প্রথম থেকে দেখে যাচ্ছিল আড়ালে দাঁড়িয়ে, কিন্তু সামনে আসেনি। পুলিশ অফিসার সুভাষচন্দ্রকে বললেন, আপনার মেয়ের নাম কি আখি? হ স্যার। এই যে এইটা আমার মেয়ে আসার। আপনি আর আপনার মা আখির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন বিয়ের জন্য। একে তো ওর পারমিশন না নিয়েই বিয়ে ঠিক করেছেন, তারপর বিয়েতে রাজি না হওয়ায় মেয়ের গায়ে হাত তুলেছেন। আপনার মেয়ে কোনো নাবালিকা নয়, সে কলেজ পড়ুয়া 18 বছরের সাবালিকা। তাই আইনত তার নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে। আর বিয়ে ঠিক করেছেন তো করেছেন ওই বৌমরা বিধবাটার সাথেই করতে হয়েছে। কুলাঙ্গার বাপ কোথাকার। মেয়েকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করানো হচ্ছে নাকি ব্যবসা কার্যক্রম? পুলিশের জোরালো ধমকে ভীতচিত্তে সুভাষচন্দ্র বলে উঠল, আপনি এগুলা কি কন স্যার? আমি কি নিজের লাভের লিগে ওরে বিয়ে দিতেছিলাম? ওই পোলা কত ভালো আসিল, দেখতে শুনতে কোনো দিকে খারাপ না। পোলার 3 তলা বাড়ি আছে, বাজারে হোন্ডা শোরুম আছে নিজস্ব, কোনো ভাড়া দেওয়া লাগে না। খালি বউটা কয় মাস আগে মইরা গেছে গা, বয়সও বেশি না, 30-32 বছর হইব। পোলায় যেমন কিছু নিতে চায় না তেমন কিছু দিতেও চায় নাই। তাইলে এখানে আমার লাভ বা ব্যবসার কথা আইলো কেন? আর আমার মেয়ারে আমি ভালোবাসুম, আবার ভুল করলে শাসনও করমু, এনে দোষের কিছু নাই। আপনি ওই পোলারে ধরেন। ওই পোলা আমার মেয়ারে নিয়ে এক রাত থাইকা সাইরা দিছে, আমি কেস করমু। ওই পোলা। সুভাষচন্দ্রকে থামতে হলো পুলিশ অফিসারের জোরালো ধমকে। পুলিশ অফিসার বাড়ির সবাইকে শাসাতে লাগলেন এবং এর মধ্যেই উপস্থিত হয়ে গেলেন এলাকার চেয়ারম্যান ও কিছু সংখ্যক নেতা। তাদের খবর দেওয়ার ব্যবস্থা করেছে ফাল্গুনী। বাড়িতে ঢোকার আগে চেয়ারম্যানকে ফোনে সমস্তটা জানিয়ে তারপর বাড়িতে পা রেখেছে। ব্যাপারটা এবার ক্রমশই জোরালো হলো ও গুরুত্ববহতা পেল চেয়ারম্যানের আগমনে। চেয়ারম্যানকে দেখে সুভাষচন্দ্র ও বাড়ির লোকজন আরো বেশি ভীতিবিহ্বল হয়ে পড়ল। গোলাপী রানী তো কোমর চেপে বসেও পড়েছেন মাটি লেপটে, ঢোক গিলে গলা ভিজিয়ে যাচ্ছেন অবিরত। চেয়ারম্যান যেহেতু পুরো বিষয়টা জেনেই এসেছেন, তাই কাউকে মূল ঘটনা সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করে সময় নষ্ট করলেন না। ফাল্গুনীর থেকে ঘটনা শোনার পর লোক দিয়ে খবর নিয়েছেন ঘটনার সত্যতা কতটুকু। তাই এসেই পুলিশ অফিসারের সাথে অল্প কিছু কথা বলে সুভাষচন্দ্রকে কাছে ডাকলেন। এর মধ্যে চারপাশে চেয়ার আর টুল দিয়ে ঘিরে ফেলা হয়েছে বসার জন্য। সুভাষচন্দ্র চেয়ারম্যানের সামনে গিয়ে দাঁড়ালে চেয়ারম্যান বললেন, মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করেছিস। মেয়ে রাজি না হওয়ায় তাকে কুকুর পেটানো পিটিয়েছিস। বিয়েও আবার ঠিক করেছিস বউ মরা এক ছেলের সাথে, যে কিনা বউ মরে যাওয়ার পর 2 মাসও শোক ধরে রাখতে পারেনি। মেয়ে জানিয়েছিল সে একজন ছেলেকে পছন্দ করে এবং সেই ছেলে যথেষ্ট যোগ্য, ভালো শিক্ষিত ও ভালো চাকরিও করে। তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে চায় না সে। সেই কথা শুনেও মেয়েকে আবারও মেরেছিস। মেয়ে বিয়ে করবে না তাই বাড়ি ছেড়ে পালিয়েছিল। তার পরের দিন আবার ফিরেও এসেছে বাড়িতে। তারপর আরো হিংস্র জানোয়ারের মতো আচরণ করেছিস। হাত পা বেঁধে মেয়ে ঘরে বন্দি করে রেখেছিস। মেয়েটাকে নিজের পায়ে একলা দাঁড়ানোর মতো অবস্থাও রাখিসনি, জানোয়ার কোথাকার। আর কাল যখন খবর পেয়েছিস তোর মেয়ের পছন্দ করা সেই ছেলে আসছে তোর মেয়েকে তোর জেলখানা থেকে বের করতে, তখন আবার ছুরি কোরাল গোস করে ভাইদের নিয়ে তৈরি হয়ে বসে আছিস খুনোখুনি করতে। এলাকার মাস্তান হয়ে গেছিস। হ্যাঁ, এত বড় মেয়ের গায়ে হাত তুলিস। আজ তোর হাত ভেঙে গুড়িয়ে না দিয়ে ছাড়ছি না। তবে মাফ করেন আমারে, আমি ভুল করছি মেয়ারে শাসন কইরা। আমি ওই পোলার লগে বিয়া দিমু আমার মেয়ারে। মেয়ার হাতে ধইরা মাপ চাইয়া নিমু। আপনি আমারে মাফ করেন চাচা, মাফ করেন আমারে। আমি কিন্তু কাউরে মারতে চাই নাই চাচা, এইটা আপনার মিথ্যা কইছে কেউ। ওই পোলা তো আইলই এই কেবল, ওই যে পুলিশ সাথে নিয়ে আইছে, হ্যাগরে জিগাইয়া দেখেন আপনি। চেয়ারম্যানের পায়ের কাছে বসে পা ধরে কথাগুলো রসিয়ে রসিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল সুভাষচন্দ্র। সুভাষচন্দ্র তার কুকীর্তি অস্বীকার করতে দেরি করলেও ফাল্গুনীর তা প্রমাণ করতে দেরি হয়নি। সাথে সাথেই নিজের ফোনে ধারণ করা একটি ভিডিও চালু করে চেয়ারম্যানের সামনে তুলে ধরেছে, যাতে জাগ্রত আসার পর গোলাপী রানীর বাক বিতণ্ডা থেকে শুরু করে নিশান আর পুলিশ আসা পর্যন্ত সম্পূর্ণ দৃশ্যপট তোলা আছে। চেয়ারম্যান পুরো ভিডিও দেখে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়ালেন চেয়ার ছেড়ে। ক্ষুব্ধ কণ্ঠে থমকে উঠলেন সুভাষচন্দ্রের নাম ধরে। অন্যায় করে আবার পা ধরে মিথ্যা বলার জন্য কিছুক্ষণ ধমকাধমকি করলেন উচ্চস্বরে। তারপর নিশানকে ডাকলেন কাছে। জোরালো ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আজকেই এবং এক্ষুনি বিয়ে করতে বলা হলে বিয়ে করবে তুমি আখিকে? আমি যে কোনো মুহূর্তে যে কোনো শর্তে আখিকে বিয়ে করতে প্রস্তুত। তবে আমার কিছু কথা আছে, নির্ভয়ে বলো। আখিকে আমি বিয়ে করে আমার সাথে আজকেই নিয়ে চলে যাব। ও আর কখনোই এই পরিবারের সাথে যোগাযোগ করবে না, আর না আমি এই বাড়িতে কখনো আসবো।
আপনি আখিকে জিজ্ঞাসা করুন ও রাজি কিনা। ওর ওপর কোনো জোর জবরদস্তি নেই। ও ওর সিদ্ধান্ত নির্ভয়ে জানাক। আমি শুধু আমার ইচ্ছেটা প্রকাশ করেছি মাত্র। ও যাই বলুক বা যাই করুক, ওকেই আমি বিয়ে করব। বিয়ের সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না। আখিকে নতুন করে আর জিজ্ঞাসা করা হলো না কিছু। নিজে থেকেই বলে উঠল, উনি যা বলবেন তাই হবে। আমি ওনার সব কথা শুনতে প্রস্তুত। এই বাড়িতে মা ছাড়া আমার আপন বলতে কেউ কোনোদিন ছিল না, তাই সম্পর্ক টিকিয়ে রাখার মতো কেউ নেই। চেয়ারম্যান বিয়ের ব্যবস্থা করতে বলছেন দুজনকে। কিছুক্ষণের মধ্যেই চেয়ারম্যান ও পুলিশের উপস্থিতিতে পাশের মন্দিরে বিয়ে হবে নিশান আর আখির। এখন আলোচনা চলছে সুভাষচন্দ্রের শাস্তি নিয়ে। একজন সাবালিকা মেয়েকে হাত পা বেঁধে নির্যাতন করে তারপর ঘরবন্দি করে রাখা, আবার জাগ্রতকে নিশান ভেবে খুনোখুনি করার জন্য উদ্যমী হওয়া, সব মিলিয়ে তাকে পুলিশে দেওয়া হবে নাকি এখানেই অল্প কিছু শাস্তির ব্যবস্থা করে একটা সুযোগ দেওয়া হবে, তা আলোচনা হচ্ছে সবাইকে নিয়ে। আলোচনা বৈঠকের একপাশে দাঁড়িয়েছিল ফাল্গুনী। আচমকা জাগ্রত ফাল্গুনীকে টেনে নিয়ে গেল রাস্তার দিকে। ফাল্গুনী জোরাজোরি না করে জাগ্রতর সাথে তাল মিলিয়ে হেঁটে অনায়াসে এসে দাঁড়ালো রাস্তার এক পাশে। দাঁড়াতে না দাঁড়াতেই জাগ্রত প্রশ্ন ছুড়ে দিল একগাদা। ওরা ছুরি কোড়াল নিয়ে আমার দিকে তেড়ে ফুরে আসছিল আমায় কুপিয়ে মারবে বলে, আর তুমি আড়ালে দাঁড়িয়ে সেটা ভিডিও করছিলে। তোমার হাত কাঁপেনি? ওরা যদি আমায় সত্যি সত্যি মেরে ফেলতো তাহলে বুঝি খুশি হতে? ভিডিওটা আরো বেশি পোক্ত হতো আর ওই লোকগুলোকে জেলের ভাত খাওয়াতেও বেশ সুবিধা হতো, তাই না? তুমি আসলেই একটা পাষাণ। মন বলতে কিচ্ছু নেই তোমার ভেতরে।